বই বিজ্ঞানে আমাদের আজকে নিবেদন হচ্ছে হুমায়ুন আহমেদের হিমু সিরিজের গল্প এবং হিমু। গল্পটিকে আমরা কয়েকভাবে ভাগ করেছি। আজকে এটা আমাদের দ্বিতীয় পর্ব। আমি চাদর মুড়িতে শুয়ে পড়লাম। ফোন বিছানো গদি, আরামে বিছানা। এত আরামে বিছানায় কি ঘুম আসবে? হিমু, জেগে আছিস? ফুপার জড়ানো গলা। ইতিমধ্যেই তিনি উঁচুতায় নিজেকে ভেদে ফেলেছেন বলে মনে হচ্ছে। ফুপাকে ঘরে ঢোকানো এখন বিপজ্জনক হবে। তিনি উঁচু থেকে উঁচুতে চড়তে থাকবেন, তারপর সেখান থেকে ধপাস করে নিচে নামবেন, বমি করে ঘর বাসাবেন। হিমু, হিমু। জি? তোর সঙ্গে কিছু গল্পগুজব করা যাক, ম্যান টু ম্যান টক। তুই আজ ভালোই বেলকি দেখালি। দরজা খোল হিমু, হিমু। মাতাল দরজা খোলাতে চাইলে খুলিয়ে ছাড়বে, ঘ্যান 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 করতেই থাকবে। কাজেই দরজা খুললাম। বড় ফুপা গ্লাস এবং বোতল হাতে ঢুকে পড়লেন। তোর ফুপু ঘুমিয়ে পড়েছে, খুব টেনশন গেছে তো, এখনো আরামে ঘুমোচ্ছে। আমি ভাবলাম কণ্টক মুক্তিটা সেলিব্রেট করা যাক। কণ্টক মুক্তি শব্দটা কেমন লাগছে? ভালো লাগছে। কণ্টক মুক্তির ইংরেজি কি হবে? ফ্রিডম ফ্রম থ্রন। ফুপা, আপনি দ্রুত চালাচ্ছেন, আপনার মনে হয় এখন উচিত শুয়ে ঘুমিয়ে পড়া। তোর সঙ্গে গল্প করতে এসেছি, গল্প করতে ভালো লাগছে। আমার ধারণা তোর উপরে ইনজাস্টিস করা হয়েছে। তোকে যে আমি তোর ফুপু দেখতে পাই না, এটা অন্যায়, তোর অন্যায়। তোর অপরাধ কি? আমি পয়েন্ট বাই পয়েন্ট ভেবেছি। তোর নেগেটিভ দিকগুলি কি? এক তো চাকরি বাকরি নেই, এটা কোনো ব্যাপার না। পৃথিবীর লক্ষ লক্ষ লোক আছে যাদের চাকরি নেই। তুই দুই পথে পথে ঘুরিস, এটা কোনো অপরাধ হতেই পারে না। এটা অপরাধ হলে পৃথিবীর সব পর্যটকরাই অপরাধী। আর খাবে না ফুপা? কথার মাঝখানে কথা বলিস না হিমু। আমি কি যেন বলছিলাম? পর্যটকদের সম্পর্কে কি যেন বলছিলেন। কোন পর্যটক? হিউয়েন সাং? হিউয়েন সাং এর কথা খাম বলবো কেন? আর না খেলে হয় না ফুপা? হয়, হবে না কেন? তবে আনন্দ পরিপূর্ণ হয় না। হিউয়েন সাং এর কথা কি বলছিলাম? আমার ঠিক মনে পড়ছে না। শোন হিমু, তুই লোক খারাপ না, এবং তোর ক্ষমতা আছে। বাদল যে তোর নাম বলতে অজ্ঞান হয়ে যায়, বাদলের কোনো দোষ নেই। আই লাইক ইউ হুমু। থ্যাংক ইউ ফোপা। তোর একটাই অপরাধ, তুই শুধু হাঁটিস। এ অপরাধ ক্ষমা করা যায়। হিউয়েন সাং তো হেঁটেছে। এই দেখ, আবার হিউয়েন সাং এর কথা চলে এসেছে। বারবার এই নাক চ্যাপ্টার চাইনিজটার কথা কেন বলছি কিছুই বুঝতে পারছি না। ফুফা চোখ মুখ উল্টে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর হরহর শব্দ হতে লাগলো। দীর্ঘ নিঃশ্বাস ফেলা ছাড়া আমার কিছু করার নেই। ফুফা বিছানাতে বসেছিলেন। বিছানা এবং শরীরে এক অংশ তিনি ভাসিয়ে ফেলেছেন। বিড় করে বলছেন, আই এম এ ডেড ম্যান, আই এম এ ডেড ম্যান। বদরু সাহেব আমাকে দেখে চেঁচিয়ে উঠলেন, কোথায় ছিলাম এতদিন? তার গলা মোটা, শরীর মোটা, বুদ্ধি মোটা। আমি আমার অভিজ্ঞতা দেখেছি, প্রশস্ত মানুষের অন্তর প্রশস্ত হয়। বদরু সাহেবের অন্তর প্রশস্ত, মনে মায়াভাব প্রবল। আমি 6-7 দিন ধরে মেসে আসছি না, কেউ হয়তো ব্যাপারটা লক্ষ্যই করেনি। তিনি ঠিকই করেছেন। আমাকে দেখে তিনি যে উল্লাসের ভঙ্গি করলেন, সে উল্লাসের কোনো খাদ নেই। কোথায় ছিলেন রে ভাই? আমি হাসলাম। অধিকাংশ প্রশ্নের উত্তর আমি ইদানিং হেসে দেওয়ার চেষ্টা করছি। এক এক ধরনের প্রশ্নের উত্তরে এক এক ধরনের হাসি। এখন যে হাসি হাসলাম তার অর্থ হচ্ছে আশেপাশেই ছিলেন। বদরু সাহেব বললেন, গত বৃহস্পতিবার মেসটা ফিস্ট হলো। বিরাট খাওয়া দাওয়া, পোলাও, মাংস, রেজালা, সালাদ, খাসির মাংস আমি নিজে কিনে এনেছিলাম। একটা আস্ত খাসি দেখিয়ে বললাম, হাফ আমাকে দাও। নো হাঙ্কি পাঙ্কি। হাত দিয়েছিল। দেবে না মানে? মাংস কেটে আমার সামনে পিস করতে চায়। আমি বললাম, খবরদার, আগে ওজন করে তারপর পিস করবে। আগে পিস করলে অসুবিধা কি? আগে পিস করতে দিলে উপায় আছে? ফস করে বাজে বস্তু মিস করে দিয়ে ফেলবে, কিছু বুঝতেই পারবেন না, ম্যাজিক দেখিয়ে দেবে। খাসির গোস্ত কিনে নিয়ে রান্না করার পর খেতে গিয়ে বুঝবেন পাঁঠার গোস্ত, মিস্টার পাঠা। বদরু সাহেবের সঙ্গে আমার দেখা মেসেজ সিঁড়িতে। তিনি বেরোচ্ছিলেন। আমাকে দেখে আমার পিছনে পিছনে ঘরে এসে ঢুকলেন। ফিস্টের ব্যাপারটা না বলে তিনি শান্তি পাবেন না। গোস্ত কেনা থেকে যে গল্প শুরু হয়েছে সেই গল্প শেষ হবে খাওয়া দাওয়া কীভাবে হলো সেখানে। আমি ধৈর্য নিয়ে গল্প শোনার প্রস্তুতি নিচ্ছি। খাওয়া দাওয়ার যে কোনো গল্পের ভদ্রলোকে অসীম আগ্রহ। এত আনন্দের সঙ্গে তিনি খাওয়া দাওয়া গল্প করেন যেন এই পৃথিবীর সৃষ্টি হয়েছে খাওয়া দাওয়ার জন্য। খাওয়া ছাড়া যে গল্প করার আরো বিষয় থাকতে পারে ভদ্রলোক তা জানেন না। খুব চর্বিও ছিল, গোস্তের ভাজে ভাজে চর্বি। বাহ, ভালো তো।
চর্বিদার গোস্ত রান্না করা কিন্তু খুব ডিফিকাল্ট। বাবুর্চি করে কি, যেহেতু চর্বি বেশি তেল দেয় কম, এটা খুব চর্বিদার গোস্ত তেল লাগে বেশি। জানতাম না তো। অনেক ভালো ভালো বাবুর্চি ব্যাপারটা জানে না। রান্না তো খুব সহজ ব্যাপার না। আমি নিজে বাবুর্চির পাশে বসে রান্না দেখিয়ে দিলাম। খেতে কেমন হয়েছিল? আমি নিজে মুখে কি বলবো, আপনার জন্য রেখে দিয়েছি, চোখে দেখবেন। রেখে দিয়েছেন মানে? বৃহস্পতিবার ফিস্ট হয়েছে, আজ হলো শনিবার। 2 বেলা গরম করেছি, নিজের হাতে করেছি। অন্যের কাছে এসব দিয়ে ভরসা পাওয়া যায় না। ঠিক মতো জাল দেবে না, মাংস টক হয়ে যাবে। বসুন, আমি নিয়ে এসছি। তিনি আনন্দ মুখে বস্তু আনতে গেলেন। আজ দিনটা মনে হয় ভালোই যাবে। সকালে বরফেট খেয়ে নিলে সারাদিন আর খাওয়া নিয়ে চিন্তা করতে হয় না। বড় ফুপার বাসা থেকে ভোরবেলা বের হয়েছি। সবাই তখন ঘুমে। কাজের মেয়েটা জেগেছিল। সেই দরজা খুলে দিল। বেরিয়ে আসার সময় টুক করে এক কদম বসি। আমি বিস্মিত হয়ে বললাম, ব্যাপার কি? সে নিচু স্বরে বলল, কাজ দিলে আপনি একটু দয়া করবেন ভাইজান, আমার মাইয়াটা বহুত দিন হয়েছে নিখোঁজ। বলো কি, কতদিন হয়েছে নিখোঁজ? তা ধরেন গিয়া 2 বছর হয়েছে। এক বাড়িতে কাম করতো, এরা মায়ের দূর করতো, একদিন বাড়ি থেকে পালাই গেছে, আর কোনো খোঁজ নাই। সমাজের সর্বনিম্ন স্তরে যাদের বাস, তাদের আবেগ টাবেগ বোধ হয় কম থাকে। 2 বছর ধরে মেয়ে নিখোঁজ, এই সংবাদ সে দিচ্ছে সহজ গলায়, যেন তেমন কোনো বড় ব্যাপার না। নাম কি তোমার মেয়ের? লুৎফুন্নেসা। লুৎফা নাকি? বয়স কত? ছোট মাইয়া, 7-8 বছর। ভাইজান, আপনি একটু চেষ্টা নিলে মাইয়াটারে ফেরত পাই। মেয়ে ঢাকা শহরে আছে। জানো কি করে ঢাকা শহরে আছে? আয়না পড়া দিয়া জানছি। ধনখালির পীর সাহেব আয়না পড়া দিয়া পাইছে। তখন আপনি একটু চেষ্টা নিলে। আচ্ছা, দেখি। সে আবার একটা কদমবুসি করে ফেললো। সকালের শুরুটা হলো কদমবুসির মাধ্যমে, শুরু হিসেবে মন্দ না। সাধু সন্ন্যাসীর স্তরে পৌঁছে যাচ্ছি কিনা বুঝতে পারছি না। সাধু সন্ন্যাসীরা পায়ের পবিত্র ধূলি বিতরণের মাধ্যমে সকাল শুরু করেন। তারপরের অংশের ভুরি ভোজন, ঘি, হালুয়া, পরোটার মাংস। বদরুল সাহেব তার বিখ্যাত খাসির গোস্তের বাটি নিয়ে এসেছেন। গোস্ত বলতে সেখানে কিছুই নেই। জালের চোটে সব গোস্ত গলে কালো রঙের ঘন স্যুপের মতো একটা বস্তু তৈরি হয়েছে। চুমুক দিয়ে খেয়ে ফেলা যায়। তবে বদরুল সাহেবের বিবেচনা আছে। তিনি সঙ্গে 4 চামচ এনেছেন। আমি সেই চামচের তরল খাসির মাংস 1 চুমুক মুখে দিয়ে বললাম, অসাধারণ, রবীন্দ্রনাথের শেষের কবিতার কাছাকাছি। বদরুল সাহেব উজ্জ্বল মুখ করে বললেন, বাসি হয় টেস্ট আরও খুলেছে, তাই না? গোস্তের ওই মজা, যত বাসি তত মজা। টেস্ট খুলছে না? খুলেছে বললে কম বলা হয়, একেবারে ডানা মেলে দিয়েছে। গরম গরম পরোটা দিয়ে খেলে আরও আরাম পেতেন। আপনি একটু ওয়েট করুন, আমি দৌড় দিয়ে 2টো পরোটা নিয়ে আসি। 6:30 বাজে। মোবারকের স্টলে পরোটা বাজা শুরু করেছে। পরোটা না কোনো দরকার নেই, আপনি আরাম করে বসুন তো। বরং এক কাজ করুন, একটা চামচ নিয়ে আসুন, দুজনে মিলে মজা করে খাই। না না, অল্পই আছে। নিয়ে আসুন তো চামচ, ভালো জিনিস, একা খেয়ে আরাম নেই। এটা একটা সত্য কথা বলেছেন। বদরুল সাহেব চামচ আনতে গেলেন। ভদ্রলোকের জন্য মায়া লাগছে। গত 2 মাস ধরে তার কোনো চাকরি নেই। ইন্স্যুরেন্স কোম্পানিতে ভালো চাকরি করতেন, ইন্সপেক্টর জাতীয় কিছু। কোম্পানি তাকে ছাঁটাই করে দিয়েছে। এ বয়সের একজন মানুষ, সে চাকরি চলে গেলে আবার চাকরি জোগাড় করা কঠিন। ভদ্রলোক কিছু জোগাড় করতে পারছে না। মেসের ভাড়া 3 মাস বাকি পড়েছে। যতদূর জানি মেসের খাওয়া দাওয়া তার বন্ধ। ফিসটা তার নাম থাকার কথা না। বাজার টাজার করে দিয়েছেন, রান্নার সময় কাছে থেকেছেন, এই বিশেষ কারণে হয়তো তার খাবার ব্যবস্থা হয়েছে। চামচ নিয়ে এসে বদরুল সাহেব আরাম করে খাচ্ছেন। তাকে দেখে এই মুহূর্তে মনে করা কোনো কারণ নেই যে পৃথিবীতে নানা ধরনের দুঃখ কষ্ট আছে। যুদ্ধ চলছে বসনিয়ায়, রহমানরা অকারণে একজন আরেকজনকে মারছে। তার নিজের সমস্যা নিশ্চয়ই অনেক। 2 মাস বাড়িতে মানি অর্ডার যায়নি। বাড়ির লোকজন নিশ্চয়ই আতঙ্কে অস্থির হচ্ছে। ভদ্রলোক নির্বিকার। হিমু সাহেব। জি। হাড়গুলো চুষে চুষে খান, মজা পাবেন। ইংরেজিতে একটা কথা আছে না, নেয়ার আর দ্য বোন, সোয়েটার দ্য ইজ দ্য মিট। আমি একটা হাড় মুখে ফেলে চুষতে লাগলাম। তিনিও একটা মুখে নিলেন। আনন্দে তার চোখ প্রায় বন্ধ। বদরুল সাহেব। জি। চাকরি বাকরি কিছু হলো? এখনো হয়নি, তবে ইনশাল্লাহ হবে।
আমার অনেক লোকের সঙ্গে জানাশোনা, এদের বলেছি, এরা আশা দিয়েছে। শুধু আশার উপর ভরসা করাটা কি ঠিক হচ্ছে? আমার খুব ক্লোজ একজনকে বলেছি, ইনস্ট্যান্ট গার্মেন্টসের মালিক। স্কুলে একসঙ্গে পড়েছি, এখন রমরম অবস্থা, গাড়ি টাড়ি কিনে হুলস্থুল, বাড়ি করেছে কলুশানে। তিনি কি আশা দিয়েছেন? পরে যোগাযোগ করতে বলেছেন, সেদিনই সেই হংকং যাচ্ছিল, দারুণ ব্যস্ত, কথা বলার কোনো সময় নেই। এর মধ্যেই সে পেস্ট্রি কোক খাইয়েছে, কোরবানির পেস্ট্রি, স্বাদই অন্যরকম, মাখনের মতো মোলায়েম, মুখের মধ্যে গলে যায়, চাবাতে হয় না। আপনার খুব ঘনিষ্ঠ বন্ধু? বললাম না, স্কুল জীবনের বন্ধু। নাম হলো গিয়ে আপনার ইয়াকুব। স্কুলের সবাই ডাকতো বেকুব। আসলে বেকুব? তখন তো বেকুবের মতোই ছিল, তবে স্কুল জীবনের স্বভাব চরিত্র দেখে কিছু বোঝা যায় না। আমাদের ফার্স্ট বয় ছিল রশিদ। আরে সর্বনাশ, কি ছাত্র! অঙ্ক কোনো দিন 100-র নিচে পায় নাই। প্রি-টেস্ট পরীক্ষা একটা ভুল করেছে, 7 নম্বর কাটা গেছে, কাঁদতে কাঁদতে চোখ ফুলে ফেলেছে। সেই রশিদের সঙ্গে 21 বছর পর দেখা, গাল টাল ভেঙে চুল পেকে কি অবস্থা, চশমার একটা ডাঙ্গা ভাঙ্গা, সুতা দিয়ে কানের সঙ্গে বেঁধে রেখেছে। দেখে মনটা খারাপ হলো। অঙ্কে 100 ছেলের অবস্থা, মন খারাপ হবারই কথা। অঙ্কে 10 পাশ করলে কানে সুতা বেঁধে চশমা পড়তে হতো না। কারেক্ট বলেছেন। 21 বছর পরে দেখা, কোথায় কৌশল জিজ্ঞেস করবে, ছেলে মেয়ের কত বড়, এইসব জিজ্ঞেস করবে তা না, ফট করে 100 টাকা ধার চাইল। ধার দিয়েছেন? 20 টাকা পকেটে ছিল, তাই দিলাম, খুশি হয়ে নিয়েছে। মেসের ঠিকানা দেননি তো? মেসের ঠিকানা দিয়ে থাকলে মহা বিপদে পড়বেন। 2 দিন পর পরে টাকার জন্য বসে থাকবে, আপনার জীবন অতিষ্ঠ করে ফেলবে। বদরুল সাহেব দুঃখিত গলায় বললেন, স্কুল জীবনে বন্ধু তো, দুরবস্থা দেখে মনটা এত খারাপ হয়েছে, আমার নিজের চোখে প্রায় প্রাণী চলে এসেছে গিয়েছিল। সুতা দিয়ে কানের সাথে চশমা বাঁধা। বদরুল সাহেবের দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। তার নিজের ভবিষ্যতের চেয়ে বন্ধুর ভবিষ্যতের চিন্তায় তাকে বেশি কাতর বলে মনে হলো। হিমু ভাই। জি। ভালো একটা নাস্তা হয়ে গেল, কি বলেন? হ্যাঁ, হয়েছে। আপনি যে কষ্ট করে আমার অংশটা জমে রেখেছেন তার জন্য ধন্যবাদ। আরে ছি ছি, এটা এত ধন্যবাদের বিষয় হলো? এতদিন পর ফিস্ট হয়েছে, আপনি বাদ পড়বেন এটা কেমন কথা? তাছাড়া আপনি যেদিন মেসে খান না সেদিনের খাওয়াটা তা আমি খেয়ে ফেলি। ভালো করেন, অবশ্যই খেয়ে ফেলবেন। দেশে টাকা পাঠিয়েছেন? গত মাসে পাঠিয়েছি, এই মাস বাদ পড়ে গেল, তবে সমস্যা হবে না। আমার স্ত্রী খুবই বুদ্ধিমতী মহিলা, সে ব্যবস্থা করে ফেলবে। আপনার চাকরি যে নেই সে খবর স্ত্রীকে জানিয়েছেন? জি না। আপনার ভাবে মনটা খারাপ করবে কি দরকার? চাকরি তো পাচ্ছি, মাঝখানে কিছুদিনের জন্য টেনশন লাভ কি? আজই একেবের সঙ্গে দেখা করব। সংস্কৃতিতে একটা কথা আছে না, সুবস্ত্র শীঘ্রম। চা খাবেন হিমু ভাই? জি না, দরজা টরজা বন্ধ করে লম্বা ঘুম দেবো। আমার স্বভাব হয়ে গেছে বাদরের মতো, দিনে ঘুমে রাতে জেগে থাকি। কাজটা ঠিক হচ্ছে না ভাই সাহেব, শরীরের দিকে লক্ষ্য রাখবে। তবে শরীর নষ্ট হয়ে গেলে মন নষ্ট হয়। আমার শরীরটা ঠিক আছে বলেই তো এত বিপদ আপদে মনটা ঠিক আছে। শরীর ঠিক রাখবেন। আমার আবার উল্টা নিয়ম, মনটাকে ঠিক রাখি যাতে শরীর ঠিক থাকে। বদরুল সাহেব বাটি এবং চামচ নিয়ে উঠে দাঁড়ান, লজ্জিত ভঙ্গিতে বলেন, ছোট্ট একটা কাজ করে দেবেন হিমু ভাই? জি বলুন। মিস্টার ম্যানেজার আমাকে বলেছে সোমবারের মধ্যে মেস ছেড়ে দিতে। আজে বাজে সব কথা, গালাগালি। আপনি যদি একটু বলে দেন ও আপনাকে মানে। আমি এক্ষুনি বলে দিচ্ছি। তাকে বললাম যে চাকরি হয়ে যাচ্ছে, ইয়াকুবকে বলেছি, এত বড় গার্মেন্টসের মালিক, চাকরি তার কাছে কিছুই না। সে একটা নিঃশ্বাস ফেললে 10টা লোকের এক্সপেরিমেন্ট হয়ে যাবে। বিশ্বাস করে না, আপনি বলেন বিশ্বাস করবে? আমাদের ম্যানেজারের নাম হায়দার আলী খান। নামের সঙ্গে তার চেহারা কোনো সঙ্গতি নেই। রোগা বেটে একজন মানুষ, বেটটা সরাচর খুঁজো হয় না, তিনি খানিকটা কুজো। ব্যক্তিবিশেষের সমানে তার কুজোভাব প্রবল হয়। আমি সেই ব্যক্তিবিশেষের একজন। তিনি কোনো কারণ ছেড়ে আমাকে ভয় পান। হায়দার আলী খাঁ চেয়ারে গুটিসুটি মেরে বসে আছেন, বিড়ি চোখে চা খাচ্ছেন। ওই লোককে আমি কখনো চায়ের কাপে করে চা খেতে দেখিনি। আমি কাছে এসে হাসিমুখে বললাম, ভাই সাহেব খবর কি? ভদ্রলোক যেমনভাবে চমকালেন তাতে মনে হলো 7 রেক্টার স্কেলের একটা ভূমিকম্প হয়ে গেছে। ব্রিজের সব চা তার ঝামায় পড়ে গেল।
আমি বললাম, করছেন কি? চা খাচ্ছি স্যার। খুব ভালো, বেশি বেশি করে চা খান। রিসার্চ করে নতুন বের করেছে, দৈনিক যে 7 কাপ চা খায় তার হার্টের আর্টারি কখনো ব্লক হয় না। থ্যাংক ইউ স্যার। যেভাবে তিনি থ্যাংক ইউ বললেন তাতে ধারণা হতে পারে হার্টের আর্টারি সংক্রান্ত রিসার্চটা আমার করা। আমি অবসর সময় মেসের ঘরের দরজা বন্ধ করে রিসার্চ করেছি। বদরুল সাহেবকে নাকি নোটিশ দিয়ে দিয়েছেন, কথা কি সত্যি? জি, 3 মাসের রেন্ট বাকি। আর নানান যন্ত্রণা করে। বোর্ডেরও নালিশ করেছে। কি কি যন্ত্রণা করে? রান্নার সময় বারপচির পাশে বসে থাকে। ফিস্ট হয়েছে, 30 টাকা করে চাঁদা। একটা পয়সা দেয়নি, ফিস্ট খেয়ে বসে আছে। চাঁদা না দিলেও খাটাখাটি তো করেছে। গোস্ত কিনে আনা, খাসির গোস্ত যে কেউ কিনতে পারে না, খুব জটিল ব্যাপার। খাসি ভেবে কিনে এনে রান্নার পর প্রকাশ পায় পাঠা। হায়দার আলী খাঁ তাকাচ্ছেন। আমার কথাবার্তার ধরন বুঝতে পারছেন না, কী বলবেন তাও গুছিয়ে উঠতে পারছে না। ম্যানেজার সাহেব। জি স্যার। বদরুল সাহেবকে আর কিছু বলবেন না। 3 মাসের রেন্ট বাকি পড়েছে। অন্য পার্টিকে কথা দিয়ে ফেলেছি। মানুষের কথার একটা দাম আছে, তাই ঠিক কিনা স্যার? ঠিক তো বটেই। কথা দাম আগে যা ছিল মুদ্রাস্ফীতির কারণে সেই দাম আরও বেড়েছে। তবে একটা ব্যবস্থা করুন, 1 মাসের মধ্যে সব পেমেন্ট ক্লিয়ার হয়ে যাবে। কীভাবে হবে? শুনেছি উনি ছাড়াই হয়ে গেছেন। অফিসের পাওনা টাকা পয়সাও দিচ্ছে না। টাকা পয়সা কিনা কি গন্ডগোল আছে? গন্ডগোল তো থাকবেই, পৃথিবীতে বাস করবেন আর গন্ডগোল পড়বেন না, তা তো হয় না। এই গন্ডগোল নিয়ে বাস করতে হয়। উপায় কি? মনে থাকবে তো কি বললাম? জি স্যার। আমি ঘরে এসে দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। ম্যানেজার অত্যন্ত বিনয়ের সঙ্গে জি স্যার বলেছে বলেই ঠিক ভরসা পাচ্ছি না। বিনয়ের বাড়াবাড়িটাই সন্দেহজনক। আমার নিজের ধারণা বিনয়ের ব্যাপারটা পৃথিবী থেকে পুরোপুরি উঠে গেলে পৃথিবী বাস করা সহজ হতো। বিনয়ের কারণে সত্য মিথ্যা প্রভেদ করা সম্ভব হয়। মিথ্যার সঙ্গে বিনয় মিশিয়ে দিলে সেই মিথ্যা ধরা করার সাধ্য থাকে না। ঘুমের চেষ্টা করছি, ঘুম আসছে না। বেশ কয়েকদিন থেকে নিদ্রা এবং জাগরণের সাইকেলটা বদলাবার চেষ্টা করছি। রাত ঘুমের জন্য এবং দিন জেগে থাকার জন্য। এই নিয়ম ভাঙা দরকার। মানুষ ঘুমকে নিয়ন্ত্রণ করবে, সূর্য নিয়ন্ত্রণ করবে না। সূর্য হচ্ছে জ্বলন্ত অগ্নিগোলক। মানুষের মতো অসাধারণ মেধার প্রাণীগোষ্ঠীকে নিয়ন্ত্রণ করা তার কোনো অধিকার নেই। টানা ঘুম দিলাম, ঘুম ভাঙল সন্ধ্যায়। এই সময় মেসটা ফাঁকা ফাঁকা থাকে। বেশিরভাগই চা নাস্তা খেতে বেরিয়ে যায়। মেসে শুধু এক বেলা খাবারের ব্যবস্থা রাতে। 1 কাপ চা খেতে হলে রাস্তা পার হয়ে চলে যেতে হবে। ইদানিং অবশ্যই নতুন এক চাওয়ালা শ্রেণী উদ্ভব হয়েছে। এরা বিশাল ফ্লাক্সে করে চা ফেরি করে। চায়ের দাম ফিক্সড, 1 টাকা কাপ। চিনি বা দুধের দাম বাদলে কিন্তু চায়ের দাম হেরফের হয় না। আমাদের এখানে যে ছেলে চা বিক্রি করে তার নাম মতি। দেখতে রাজপুত্রের মতো, আসলে ভিখিরি পুত্র। বারান্দায় এসে মতিকে খুঁজলাম, মতি এখনো আসেনি। তবে অপরিচিত এক ভদ্রলোক এসেছেন, শুকনো মুখে টুলে বসে আছেন। ভদ্রলোক অপরিচিত হলেও দেখা মাত্র চিনলাম, কারণ তার চশমার এক ঢাট ভাঙা, সুতা দিয়ে কানের সঙ্গে বাঁধা। ভদ্রলোক সন্দেহজনক দৃষ্টিতে আমাকে দেখছেন। আমি বললাম, কি ভাই, ভালো আছেন? তিনি হকচকিয়ে গেলেন, উঠে দাঁড়ালেন। বদরুল সাহেবের কাছে এসেছেন, তাই তো? জি স্যার। টাকা ধারের জন্য? ভদ্রলোক খানিকটা বিভ্রান্ত হয়ে গেলেন, চট করে কিছু বলতে পারছেন না। আবার খুব চেষ্টা করছেন কিছু বলতে। আমি বললাম, বদরুল সাহেব আপনার কথা বলেছেন, খুবই প্রশংসা করেছিলেন। প্রি টেস্ট পরীক্ষায় একটা এক্সট্রা নাকি ভুল করে হয়েছিল। তাড়াহুড়ো করেছিলেন নিশ্চয়ই। অনেক সময় ওভার কনফিডেন্সের সমস্যা হয়। যাই হোক, কেমন আছেন বলুন? জি ভালো। বদরুল কখন আসবে? উনি আসবেন কোত্থেকে? এখানে থাকেন না? আগে থাকতেন, মেসে অনেক বাকি পড়ে গেছে, চারদিকে ধার দেনা, পালিয়ে গেছেন। নিচের ম্যানেজার সাহেব আমাকে বলেন মেসে থাকে। ম্যানেজার তাই বলেছে? সেরকম বলার কথা, সেও জানে না। জানে জিনিসপত্র কোক করে রেখে দিত। চুপি চুপি পালিয়েছে, শুধু আমি জানি। আপনাকে বললাম কারণ আপনি তার ক্লোজ ফ্রেন্ড, ছাত্র জীবনের বন্ধু। অঙ্কে সবসময় হাই মার্ক পেয়েছেন। বদল থাকে কোথায়? সেটাও বলে নিষেধ। যাই হোক, আপনাকে বলছি, দয়া করে খবরটা গোপন রাখবেন। উনি টেকনাফের দিকে চলে গেছেন। কোন দিকে গেছেন বলেন? টেকনাফের দিকে, চিটাগাং হিল ট্রেক। তার দূর সম্পর্কে এক মামা আছেন, বন বিভাগে চাকরি করেন, তার কাছে গেছেন। কিছু মনে করবেন না, আপনার নামটা যেন কি? আব্দুর রশিদ। শুনুন আব্দুর রশিদ সাহেব, ওনার জন্য অপেক্ষা করে লাভ নেই। এখানে ওনার খোঁজে আসা অর্থহীন। চলে যান। চলে যাবো? আপনাকে 1 কাপ চা খাওয়াতে পারি, শুধু চা খাবেন? আব্দুর রশিদ হ্যাঁ না কিছুই বললেন না।
মুখ দেখে বোঝা যাচ্ছে তিনি পুরোপুরি আশাহত। আমি ভদ্রলোককে চা খাওয়াতে নিয়ে গেলাম। চা খাওয়ালাম, সিঙ্গারা খাওয়ালাম, এখানেই শেষ করলাম না। রাস্তার পাশে ঘড়ি সারাইয়ের দোকানে নিয়ে গিয়ে চশমা ডাট লাগিয়ে দিলাম। আমার সবার মোট 13 টাকা খরচ হলো। ভদ্রলোক বলেন, ভাই সাহেব, আপনার একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। আপন ভেবে বলছি। বলুন, কিছু মনে করবো না। কথাটা বলতে খুবই লজ্জা পাচ্ছি। আপনি অতি মহৎপ্রাণ এক ব্যক্তি। আপনাকে বিব্রত করতেও লজ্জায় মাথা কাটা যাচ্ছে। মাথা কাটা যাওয়ার কিছু নেই, আপনি বলুন। দারুণ এক সংকটে পড়েছি ভাই সাহেব। আত্মহত্যা ছাড়া এখন আর পথ দেখছি না। ছেলে সুস্থ, টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না। ধরেছেন ঠিকই, তবে ছেলে না, মেয়ে, কনিষ্ঠ কন্যা। সকাল থেকে হাঁপানির মতো হচ্ছে। ডাক্তার ইঞ্জেকশনের কথা বলল। দাম কত ইঞ্জেকশনের? 100 টাকা হলে হয়। ইঞ্জেকশন, সেই সঙ্গে কি ট্যাবলেট যেন দিয়েছে। আমি আমার স্ত্রীকে বললাম, চিকিৎসা করার টাকা কোথায়, তুমি বরং গলা টিপে মেরে ফেলো। উনি গলা টিপে মারতে রাজি হচ্ছেন না। আব্দুর রশিদ আমার এই কথা অস্বস্তিতে পড়ে গেল। আমি বললাম, এইসব কঠিন কাজ স্ত্রীলোক দিয়ে হবে না। এইসব হলো পুরুষের কাজ। গলা টিপে মারতে হলে আপনাকেই মারতে হবে। ভাই সাহেব, ঠাট্টা করছেন? না, ঠাট্টা করছি না। মৃত্যু কোনো ঠাট্টা তামাশার বিষয় না। আমি আপনাকে 100 টাকা দেবো। দেবেন? সত্যি দেবেন? অবশ্যই দেবো। স্কুল জীবনে আপনি অঙ্কে খুব ভালো ছিলেন, তাই না? কেমন ভালো ছিলেন প্রমাণ দেন দেখি। সহজ একটা অঙ্ক জিজ্ঞেস করবো, কারেক্ট উত্তর দেবেন, 100 টাকা নিয়ে চলে যাবেন। আব্দুর রশিদ ক্ষীণ স্বরে বললেন, কী অঙ্ক? একটা বাড়িতে 4টা হারিকেন জ্বলছিল। গভীর রাতে কথা নেই বার্তা নেই, শুরু হলো জ্বর। একটা হারিকেন গেল নিভে। এখন আপনি বলুন, ওই বাড়িতে হারিকেন এখন কয়টা? 3টা। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, হয়নি। একটা হারিকেন নেভে গেছে ঠিকই, হারিকেনের সংখ্যা তো কমেনি। হারিকেন 4টাই আছে। আপনি তো ভাই অঙ্ক শিখতে পারেননি, টাকা দিতে পারলাম না। কিছু মনে করবেন না। আব্দুর রশিদ দাঁড়িয়ে আছেন। আমি হাঁটা ধরেছি। মেসে ফিরে যাব। সারাদিন কিছু না খাওয়াতে খিদে নাড়ি বুড়ি পাক দিচ্ছে। মেসে রান্না হয়েছে কি না কি খোঁজ নিতে হবে। মেসের ভাত সকাল সকাল নেমেছে। ভাত নেমে গেলে একটা ডিম ভেজে দিতে বলবো। আগুন গরম ভাত, ডিম ভাজাতে খেতে অতি উপাদেয়। তবে খেতে হয় চুলা থেকে ভাত নামার সঙ্গে সঙ্গে, দেরি করা যায় না। ঘর থেকে বেরোবার জন্য রাত 12টা খুব ভালো সময়। 0 আওয়ার। কাউন্ট আপ শুরু হয় 0 আওয়ার থেকে। 0, 1, 2, 3। ঠিক রাত 12টায়। কী বার হবে? শনিবারও নয়, রবিবারও নয়। 0 আওয়ারে বার থেমে যায়। দরজা তালাবদ্ধ করে বেরোচ্ছি। দেখি বদরুল সাহেব কলঘর থেকে হাত মুখ ধুয়ে ফিরছেন, মুখ ভেজে, কাঁধে গামছা। রাত 12টায় আমার মনটন খুব ভালো থাকে। কাজে আমি উল্লাসের সঙ্গেই বললাম, কী খবর বদরুল সাহেব? তিনি লজ্জিত ভঙ্গিতে হাসলেন। কোথায় ছিলেন আজ সারাদিন? তিনি আবারও হাসলেন। আমি বললাম, গিয়েছিলেন নাকি ইয়াকুব আলীর কাছে? জি। দেখা হয়েছে? দেখা হয়েছে, অতিরিক্ত ব্যস্ত। কথা হয়নি? হয়েছে, চাকরির ব্যাপারে বললাম। আগেও তো বলেছিলেন, আবার কেন? ভুলে গিয়েছে, নানান কাজকর্ম নিয়ে থাকে তো। আজকে তার আবার একটা দুর্ঘটনা ঘটলো। তার মনটা ছিল খারাপ। কী দুর্ঘটনা? 21 লাখ টাকা দিয়ে নতুন গাড়ি কিনেছে। সেই গাড়ির হেডলাইট ভেঙে ফেলেছে কেয়ারলেস ড্রাইভার। ওই নিয়ে নানার হইচই, ধমকাধমকি চলছে। তার মধ্যে আমি গিয়ে বললাম, আপনি ধমক খেয়েছেন? জি না, আমি ধমক খাবো কেন? আমার ছেলেবেলায় বন্ধু, ভেরি ক্লোজ ফ্রেন্ড। গাড়ির হেডলাইট ভাঙার কারণে ইয়াকুবের মন খারাপ দেখে আমারও মন খারাপ হলো। এর মধ্যে চাকরির কথাটা তুলে ভুল করেছি। ইয়াকুব সাহেব রেগে গেছেন? তা ঠিক না, বলল বায়োডাটা তার সেক্রেটারির কাছে দিয়ে যেতে। 2টা পাসপোর্ট সাইজের ছবি সহ বায়োডাটা। সে দেখবে। দেখবে বলেছে? দেখবে তো বটে, স্কুল জীবনে বন্ধু ফেলবে কি করে? বায়োডাটা নিয়ে সারাদিন ছোটাছুটি করলাম। একদিনের মধ্যে ছবি তুলে বায়োডাটা টাইপ করে 5টার সময় একবারে ইয়াকুবের হাতে ধরিয়ে দিয়েছি। ইয়াকুব সাহেব আপনার কর্মতৎপরতা দেখে নিশ্চয়ই খুব খুশি হলেন। বদরুল সাহেব চুপ করে রইলেন। আমি বললাম, খুশি হননি? জি না, একটু মনে হয় বেজার হয়েছে। সেক্রেটারির হাতে দিয়ে বলেছে। আমি তা না করে তার হাতে দিলাম।
এতে সামান্য বিরক্ত। এত বড় একটা অর্গানাইজেশনে চালায়, তার তো একটা সিস্টেম আছে। হুট করে হাতে কাগজ ধরিয়ে দিলে হবে না। ভুলটা আমার। বদরুল সাহেব, আপনার কি ধারণা ইয়াকুব আলী আপনাকে চাকরি দেবেন? অবশ্যই। আমার সামনে সেক্রেটারিকে ডেকে বায়োডাটা দিয়ে দিল। বলল উপরে আর্জেন্ট লিখে ফাইল রাখতে। কবে নাগাদ চাকরি হবে বলে মনে করছেন? খুব বেশি হলে 1 সপ্তাহ। ইয়াকুব আমাকে 1 সপ্তাহ পরে খোঁজ নিতে বলেছে। আগামী শনিবারের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। স্বপ্নই তাই দেখলাম। এর মধ্যে স্বপ্ন দেখে ফেলেছেন? ছোটাছুটি করে কাগজপত্র জোগাড় করে টায়ার্ড হয়ে গিয়েছিল। ভাবলাম একটু রেস্ট নেই। ইয়াকুবের পিয়ে বলল বসুন, চা খান। চা খাওয়ার জন্য বসেছি। বসে থাকতে থাকতেই জীবনের মতো এসে গেল। তখন স্বপ্নটা দেখেছি। দেখলাম কি, ইয়াকুব এসেছে। তার হাতে বিরাট এক মৃগেল মাছ। এইমাত্র ধরা হয়েছে, ছটফট করছে। ইয়াকুব বলল, নিজের পুকুরে মাছ, তোর জন্য আনলাম, নিয়ে যা। মাছ স্বপ্নে দেখা খুবই ভালো। হিমু ভাই, আপনি যাচ্ছেন কোথায়? হাঁটতে যাচ্ছি। রাত দুপুরে কেউ হাঁটতে যায়? আশ্চর্য, দুপুরেতে হাঁটার মধ্যে আছে কি? চলুন আমার সঙ্গে হেঁটে দেখুন। যেতে বলছেন? এক রাতে একটু অনিয়ম করলে কিছু হবে না। খুবই টায়ার্ড লাগছে হিমু ভাই, ভাবছি ঘুমাবো। ঘুম তো আপনার আসবে না, খিদে পেটে শুয়ে ছটফট করবেন। এর চেয়ে চলুন কোথাও নিয়ে গিয়ে আপনাকে খাইয়ে আনি। মনে হচ্ছে সারাদিন কিছু খাননি। সারাদিন খাইনি কি করে বুঝলেন? বোঝা যায়। মানুষের সব খবর তার চোখে লেখা থাকে। ইচ্ছে করলে সেই লেখা পড়া যায়। কেউ ইচ্ছে করে না বলে পড়তে পারে না। আপনি পারেন? মাঝে মাঝে পারি, সবসময় পারি না। আপনি যে সারাদিন খাননি এটা আপনার চোখে পড়তে পারছি। এই সঙ্গে একটা জিনিস পড়া যাচ্ছে, সেটা হচ্ছে আজ দিনটা আপনার জন্য খুবই আনন্দের। বদরুল সাহেব হতভম্ব হয়ে তাকিয়ে আছেন। হতভম্ব ভাব কাটার পর বললেন, আপনি ঠিকই ধরেছেন, আজ আমার বিবাহ বার্ষিকী। সন্ধ্যার সময় হঠাৎ মনে হয়েছে, আরে আজ তো 25 এপ্রিল। চলুন রাস্তায় হাঁটতে হাঁটতে বিয়ের দিনে গল্প করবেন। অনেকদিন কারো বিয়ের গল্প শুনি না। বদরুল সাহেব লজ্জিত গলায় বললেন, বলার মতো কোনো গল্প না, সব গল্পই বলার মতো। রাস্তায় নেমে বদরুল সাহেব বিস্মিত স্বরে বললেন, হাঁটতে তো ভালোই লাগছে, রাস্তাগুলো অন্যরকম লাগছে। আশ্চর্য তো, ব্যাপারটা কি? আমি ব্যাপার ব্যাখ্যা করলাম না। রাতের বেলায় রাস্তার চরিত্র বদলে যায়। কেন সে ব্যাখ্যা এক একজনের কাছে এক এক রকম। আমার ব্যাখ্যা আমার কাছেই থাকুক। বদরুল সাহেব বলেন, হাঁটতে হাঁটতে কোথায় যাব? আমি বললাম, মাথায় কোনো নির্দিষ্ট জায়গা থাকলে হাঁটার কোনো আরাম থাকে না। হাঁটতে হবে এলোমেলোভাবে। বলুন কীভাবে আপনাদের বিয়ে হলো? মুন্সিগঞ্জে বেড়াতে গিয়েছিলাম খালা শ্বশুর বাড়িতে। ওদের একান্নবর্তী পরিবার, লোকজন গিজগিজ করছে। কে কখন খায় কোনো ঠিক নেই। খাওয়া দাওয়ার ভেতরে কোনো যত্ন নেই। খেলে খাও, না খেলে খেও না, ওই রকম ভাব। মাঝে মাঝে কি হয় জানেন? ভালো একটা পদ হয়তো রান্না হচ্ছে, এদিকে বেশিরভাগ মানুষ খেয়ে উঠে গেছে, কেউ জানেই না মূল পদ এখনো রান্নাই হয়নি। বদরুল সাহেব তার বিয়ের গল্পের জায়গায় খাবার গল্প ফেঁদে বসেছে। এই খাওয়া দাওয়ার ভেতর থেকে বিয়ের গল্প হয়তো শুরু হবে। কখন হবে কে জানে। ভদ্রলোকের সম্ভবত খিদেও পেয়েছে। খিদের সময় শুধু খাবার কথাই মনে পড়ে। তাকে খাওয়ানোর কি ব্যবস্থা করা যায় বুঝতে পারছি না। আবারও পকেটবিহীন পাঞ্জাবি নিয়ে বের হয়েছি। এই পাঞ্জাবি মনে হয় আর ব্যবহার করা যাবে না। বদরুল সাহেব গল্প চালিয়ে যাচ্ছেন। সেদিন কি হয়েছে শুনুন। পাবদা মাছ এসেছে, এক কলুই মাছ, প্রত্যেকটা 1.5 বিঘত সাইজ। এ বাড়িতে আবার অল্প কিছু আসে না, যা আসে ঝুড়ি ভর্তি আসে। আমরা মূল রাস্তা ছেড়ে গলিতে ঢুকলাম। বদরুল সাহেবের গল্পে পাতা পড়লো। আমরা টহল পুলিশের মুখোমুখি পড়ে গেলাম। খাকি পোশাকের কারণে সব পুলিশ একরকম মনে হলো এটি যে গতকালেরই দল, এতে আমার কোনো সন্দেহ রইল না। আমি আন্তরিক ভঙ্গিতে বললাম, কি খবর? টহল পুলিশের দল থমকে দাঁড়ালো। আজ আপনাদের পাহারা কেমন চলছে? এই প্রশ্নেরও জবাব নেই। বদরুল সাহেব হকচকিয়ে গেছেন। কথাবার্তার ধরন ঠিক বুঝতে পারছে না। কালকের ওস্তাদ যে আজও প্রথম কথা বলেন, তবে তুই তো কারি না, ভদ্র ভাষা। আপনার কোথায় যান? ভাত খেতে চাই।
আজ অবশ্যই আমি খাবো না, এই ভদ্রলোক খাবেন। ওনার নাম বদরুল আলম। ওনাকে থাপ্পড় দিতে চাইলে দিতে পারেন, উনিও কিছু বলবেন না। উনি আমার মতো বিশিষ্ট ভদ্রলোক। বদরুল সাহেব ফিসফিস করে বললেন, ব্যাপারটা কি কিছুই তো বুঝতে পারছি না, কি সমস্যা? কোনো সমস্যা না, জনগণের সেবক পুলিশ ভাইরা এখন আপনার রাতের খাবার ব্যবস্থা করবেন। পুলিশ দলের একজন বলল, কালকে ব্যাপারটা মনে রাখবেন না, নানা কিসিমের বদলোক রাস্তায় করে নেশা করে। আমরা বুঝতে পারিনি, একটা মিস্টেক হয়েছে। আমি কিছু মনে করিনি। মনের ভিতর অতি সামান্য খোঁজখোঁচানি আছে, সেটা দূর হয়ে যাবে যদি আপনারা বদরুল সাহেবের রাতের খাওয়ার ব্যবস্থা করে দেন। এত রাতে? আপনাদের কারবারই তো রাতে। আপনাদের একটা বুদ্ধি শিখিয়ে দিই। কোনো একটা বাড়িতে গিয়ে কলিং টিপুন। বাড়িওয়ালা দরজা খুলে এতগুলো পুলিশ দেখেও যাবে ভরকে। তখন আপনাদের যে ওস্তাদ তিনি বিনীত ভঙ্গিতে বলবেন, স্যার এত রাতে ডিস্টার্ব করার জন্য খুবই দুঃখিত। একজন বিশিষ্ট ভদ্রলোক সারাদিন না খেয়ে আছেন, যদি একটু খাওয়ার ব্যবস্থা করেন দেখবেন তৎক্ষণাৎ খাবার ব্যবস্থা হবে। মধ্যরাতে পুলিশের ভয়াবহ জিনিস। বদরুল সাহেব হতভম্ব ভাব কাটছেন না? তার ক্ষুধার তৃষ্ণা সম্ভবত মাথায় উঠে গেছে। পুলিশ দলের একজন আমার কাছে এগিয়ে এসে ফিসফিস করে বলল, স্যার আপনার সঙ্গে একটু প্রাইভেট টক আছে। আমি প্রাইভেট টক শোনার জন্য ফুটপাত ছেড়ে নিচে নামলাম। সে কানের কাছে গুনগুন করে বলল, স্যার বিরাট মিস্টেক হয়েছে, রাস্তায় কত লোক হাঁটে, কে সাধু কে শয়তান বুঝবো কিভাবে? আমিও তার মতো নিচু গলায় বললাম, না বোঝারই কথা। ওস্তাদজি একটু ভুল করেছে, চড় দিয়ে ফেলেছে। তারপর থেকে ওনার হাত ফুলে প্রচন্ড ব্যথা। ব্যথা চোটে রাতে ঘুমাতে পারেননি। বেকায়দায় চড় দিয়েছে, রগে টান পড়েছে, কিংবা হাতের মাসলে কিছু হয়েছে। কি যে ব্যাপার সেটা স্যার আমরা বুঝে গেছি। এখন স্যার আমাদের ক্ষমা দিতে হবে, এটা স্যার আমাদের একটা আবদার। আচ্ছা যান, ক্ষমা দিলাম। ওস্তাদজি আজ ছুটি নিয়েছে, সারাদিন শুয়েছিল, রাতে বের হচ্ছে শুধু আপনার সঙ্গে দেখা করার জন্য। ভালোই হয়েছে, দেখা হয়ে গেল। আপনি স্যার আমাদের জন্য একটু দোয়া রাখবেন। অবশ্যই রাখবো। ওনার খাবার ব্যাপারে স্যার কোনো চিন্তা করবেন না। আমি বদরুল সাহেবকে বললাম, আপনি এদের সঙ্গে যান, খাওয়া দাওয়া করুন, তারপর মেসে চলে যাবেন। আমি ভোরবেলা ফিরব। তিনি পুরোপুরি হকচকিয়ে গিয়েছেন, কিছুতেই যাবেন না। পুলিশরা বলতে গেলে তাকে গ্রেফতার করে নিয়ে গেল। বেচারারা হতাশ দৃষ্টি দেখে মায়া লাগছে। মায়া ভালো জিনিস না। অনিত্য এই সংসারে মায়া বিসর্জন দেওয়া শিখতে হয়। আমি শেখার চেষ্টা করছি। বাদুর স্বভাব আয়ত্ত করার চেষ্টা সফল হচ্ছে না। বাদুর ভাব কয়েকদিন থাকে, তারপর ভেতর থেকে মানুষ ভাব মাথা চাড়া দিয়ে ওঠে। রাতে ঘুমোতে ইচ্ছে করে, দিনে হাজার চেষ্টা করে ঘুমোতে পারি না। এখন আমার মানুষ ভেদ চলছে, রাতে ঘুমোচ্ছি, দিনে জেগে আছি। রাস্তায় যাচ্ছি, হাঁটাহাঁটি করছি। দিনে হাঁটাহাঁটি করার মতো কিছু থ্রিল আছে। হঠাৎ হঠাৎ খুব বিপজ্জনক কারোর সঙ্গে দেখা হয়ে যায়, যার সঙ্গে নিশিরাতে দেখা হবার কোনো সম্ভাবনা নেই। রাত ৩টার সময় নিশ্চয়ই রেশমা খালার সঙ্গে নিউ মার্কেটের কাছে দেখা হবে না। প্রায় ২ বছর পর রেশমা খালার সঙ্গে দেখা। পাজেরো নামের অভদ্র গাড়ির ভেতর ড্রাইভার সিটের পাশে তিনি বসে আছেন। তার মতো মহিলা ড্রাইভারের পাশে বসবেন ভাবাই যায় না। তবে শুনেছি পাজেরো গাড়িগুলো এমন যে ড্রাইভারের সিটের পাশে বসা যায়, এতে সম্মানহানি হয় না। রেশমা খালা হাত উঁচিয়ে ডাকলেন, এই হিমু এই। ড্রাইভার ক্রমাগত হর্ন দিতে লাগলো। আমার উচিত দ্রুত পালিয়ে যাওয়া, কোনো গলি টলির ভিতরে ঢুকে পড়া, গলি না থাকলে মেন হলের ঢাকনি খুলে তার ভিতরে সে দিয়ে যাওয়া। কিছু কিছু ট্রাকের পেছনে লেখা থাকে ১০০ হাত দূরে থাকুন। রেশমা খালা সে ট্রাকের চেয়ে ভয়াবহ। আশেপাশে গলি বা মেন হল নেই, কাজে আমি হাসি মুখে এগিয়ে গেলাম। রাস্তা পার হবার আগে খালা চেঁচিয়ে বলেন, হিমু তুই নাকি গলার কাটা নামাতে পারিস? রেশমা খালা আমার কেমন খালা জানি না, লতায় পাতায় খালা। ভদ্রমহিলার বয়স ৫০ পার হলেও এই মুহূর্তে খুব খুকি সেজে আছেন। মাথা ভর্তি ঢেউ খোলানো ঘন কালো চুল। এই চুল হংকং থেকে আনানো। ঠোঁট লাল টুকটুক করছে। জামদানি শাড়ি পরেছেন, গলায় মাটির মালা, কানে মাটির দুল। এটা লেটেস্ট ফ্যাশন, শান্তিনিকেতন থেকে আমদানি হয়েছে। আমি গাড়ির কাছে চলে এলাম। রেশমা খালা চোখ বড় বড় করে বললেন,
বাদলে মার কাছে ঘটনা শুনলাম, বড় বড় সার্জন কাত হয়ে গেছে, তুই গিয়ে মন্ত্রতন্ত্র পড়ে কাটা নামে ফেলি। কি রে, সত্যি? হ্যাঁ সত্যি, তোমার কাটা লাগলে খবর দিও, নামিয়ে দিয়ে যাব। তোকে খবর দেবো কিভাবে? তোর ঠিকানা কি? তোর কোনো কার্ড আছে? ঠিকানা নেই, আবার কার্ড? তুই এক কাজ কর না, আমার বাড়িতে চলে আয়। একতলাটা তো খালি পড়ে থাকে, একটা করে থাকবি, আমার সঙ্গে খাবি, ফ্রি থাকা খাওয়া। দেখি চলে আসতে পারি। আসতে পারি টানি না, চলে আয়। তুই কাটা নামানো ছাড়া আর কি পারিস? আপাতত আর কিছু পারি না। কে জানি সেদিন বলল তুই ভূত ভবিষ্যৎ সব বলতে পারিস, তোর সিক্স সেন্স নাকি খুব ডেভেলপড। আমি হাসলাম, আমার সেই বিশেষ ধরনের হাসি। হাসি দেখে রেশমা খালা আরও অভিভূত হলেন। এ হিমু, গাড়িতে উঠে আয়। যাচ্ছ কোথায়? কোথায় যাচ্ছি না, খালি বাড়িতে থাকতে কতক্ষণ আর ভালো লাগে, এই জন্যে গাড়ি নিয়ে মাঝে মাঝে বের হই। বাড়ি খালি নাকি? ও আল্লাহ, তুই কি কিছুই জানিস না? তোর খালুর ইন্তেকালের পর বাড়ি খালি না। এত বড় বাড়িতে একা থাকি, অবস্থাটা চিন্তা করতে পারিস? দারোয়ান মালি ড্রাইভার এরা তো আছে, খালি বাড়ি কি দারোয়ান মালি ড্রাইভার এসব পরে? তুই চলে আয়, তোর কাটা নামানোর ক্ষমতার কথা শুনে দারুণ ইন্টারেস্টিং লাগছে। দাঁড়িয়ে আছিস কেন, গাড়িতে ওঠ। আজ তো খালা যেতে পারবো না, জরুরি কাজ। তোর আবার কিসের জরুরি কাজ? হাঁটা ছাড়া তোর আবার কাজ কি? আরেকজনে কাটা নামাতে হবে। তোর মাছের কাটা গলায় বিধিয়ে বসে আছে, কোকো করছে, সেই কাটা তুলতে হবে। আমাকে নিয়ে চো, আমি দেখি ব্যাপারটা কি। তোমাকে নেওয়া যাবে না খালা, মন্ত্রতন্ত্রের ব্যাপার তো, মেয়েদের সামনে মন্ত্র কাজ করে না। মেয়েরা কি দোষ করেছে? মেয়েরা কোনো দোষ করেনি, দোষ করেছে মন্ত্র। এই মন্ত্র নারী বিদ্বেষী। আচ্ছা ঠিক আছে, আমাকে না নিতে চাইলে না নিবি। গাড়িতে ওঠ, তোকে কিছুদের এগিয়ে দিই। নদীর মধ্যে হাঁটছিস, দেখে মায়া লাগছে। কেউ গাড়িতে ওঠার জন্য বেশি রকম পিড়াপিড়ি করলে ধরে নিতে হবে গাড়ি নতুন কেনা হয়েছে। আমি গাড়িতে উঠতে উঠতে বললাম, গাড়ি নতুন কিনলে? নতুন কোথায়, 6 মাস হয়ে গেল না। 6 মাসে স্বামী পুরাতন হয়, গাড়ি হয় না। দারুণ গাড়ি, তোর পছন্দ হয়েছে? পছন্দ মানে এরোপ্লেনের মতো গাড়ি। এই গাড়ির সবচেয়ে বড় সুবিধা কি জানিস? সামনাসামনি কলিশন হলে গাড়ির কিচ্ছু হবে না, কিন্তু অন্য গাড়ির ভর্তা হয়ে যাবে। বাহ, দারুণ তো। তোর সঙ্গে দেখা হয়ে ভালো লাগছে রে হিমু। চাকরি বাকরি কিছু করছিস? তোমার হাতে চাকরি আছে? না, তোর খালুর মৃত্যুর পর মিল টিল সব বিক্রি করে ক্যাশ টাকা করে ফেলেছি, ব্যাংকে জমা দিয়েছি। আমি একা মানুষ, মিল টিল জ্বালানো তো সম্ভব না, সবাই লুটে পুটে খাবে, দরকার কি? কোনো দরকার নেই। গাড়ি চলছে, কোনো বিশেষ দিকে যাচ্ছে না, মনে হচ্ছে ড্রাইভার তার ইচ্ছা মতো চালাচ্ছে। মিরপুর রোড ধরে চলতে চলতে ফট করে ধানমন্ডি 4 নম্বরে ঢুকে পড়ল। আবার কিছুক্ষণ পর মিরপুর রোডে চলে এলো। হিমু। জি খালা। তোর খালুর স্মৃতি রক্ষার্থে একটা কিছু করতে চাই। কর্মযোগী পুরুষ ছিল, পথের ফকির থেকে কলকারখানা গার্মেন্টস করেনি এমন কোনো জিনিস নেই। স্ত্রী হিসাবে তার স্মৃতি রক্ষার জন্য আমার তো কিছু করা দরকার। করলে ভালো, না করলে চলে। না না, করা দরকার, ভালো কিছু করা দরকার। ওনার নামে একটা আর্ট মিউজিয়াম করলে কেমন হয়? ভালো হয়, তবে খালু সাহেবের নামে করা যাবে না, মানাবে না। মানাবে না কেন? গনি মিয়া মিউজিয়াম অব মডার্ন আর্ট শুনতে ভালো লাগছে না। খালু সাহেবের নামটা গনি মিয়া না হয়ে আর একটু সফিস্টিকেটেড হলে মিউজিয়াম অব মডার্ন আর্ট দেওয়া যেত। তোমার নিজের নামে দাও না কেন, রেশমা মিউজিয়াম অব মডার্ন আর্ট। শুনতে তো খারাপ লাগছে না। গাড়ি মিরপুর রোডের থেকে আবার ধানমন্ডি 27 নম্বর ঢুকে পড়েছে। আবারও মনে হয় মিরপুরে আসবে। ভালো যন্ত্রণায় পড়ে গেল। খালা, আমার তো এখন যাওয়া দরকার, চিতল মাছের কাটা নামানো খুব সহজ না। আহা, বস না, তোর সঙ্গে কথা বলতে ভালো লাগছে। কথা বলা মানুষ পায় না, কেউ আমার বাড়িতে আসে না। এটা একটা আশ্চর্য কাণ্ড। তোর খালুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাঠ ছাপিয়ে 500 জনকে দাওয়াত দিয়েছি,
3টা দৈনিক পত্রিকায় কোয়ার্টার পেজ বিজ্ঞাপন দিলাম। লোক কত হয়েছে বলতো? 100? আরে না, 18 জন। এর মধ্যে আমার নিজের লোকই 7 জন, ড্রাইভার, মালিক, দারোয়ান, কাজে 2টা মেয়ে। আমাকে খবর দিতে চলে আসতাম। তোকে খবর দেবো কীভাবে? তোর কি কোনো স্থায়ী ঠিকানা আছে? ঠিকানা নিয়ে রাস্তায় যে ফকিরগুলি আছে তাদেরও ঠিকানা থাকে। রাতে তারা একটা নির্দিষ্ট জায়গায় ঘুমায়। আজিজ মার্কেটের বারান্দায় যে ঘুমোবে সেই সেখানেই ঘুমোবে, সে কমলাপুর রেল স্টেশনে ঘুমাবে না। আর তুই তো আজ এই মেসে, কাল ওই মেসে। হিমু, তুই চলে আয় তো আমার কাছে। গুলশানে বাড়ি নতুন করে রিনোভেট করেছি, টাকা পয়সা খরচ করে হোলস্টোর করেছি, তোর ভালো লাগবে। আসবি? ভেবে দেখি, ভাবতে হবে না, তুই চলে আয়। থাকা খাওয়ার খরচার হাত থেকে তো বেঁচে গেলি, মাসে মাসে না হয় কিছু হাত খরচও নিবি। কত দেবে হাত খরচ? বিড়ি সিগারেটের খরচ আর কি। কি থাকবি? তুই থাকলে একটা ভরসা হয়। দিনকালে যে অবস্থা, চাকর দারণ এরাই বটি নিয়ে খুপিয়ে কোনো দিন না মেরে ফেলে, এমন ভয়ে ভয়ে থাকি। চলে আয় হেমু, আজই চলে আয়। বাড়ি তো চিনিস না? তোকে দেখে আরেকটা কথা ভাবছি। বিশেষ বিশেষ ক্ষমতা আছে, প্যারানর্মাল পাওয়ার যাদের, এদের বাড়িতে এনে রাখলে কেমন হয়? অ্যাস্ট্রোলজার, পামিস্ট, বুঝতে পারছিস কি বলছি? পারছি। ইনস্টিটিউট অফ সাইকিক রিসার্চ টাইপ। ঠিক বলেছিস। বাংলাদেশ তো এরকম আগে হয়নি, নাকি হয়েছে? না, হয়নি। করতে পারো। নাম কি দেবে? গনিমিয়া ইনস্টিটিউট অফ সাইকিক রিসার্চ। নামটা কেমন শোনাচ্ছে? মিয়াটা বাদ দিলে খারাপ লাগবে না। গনি ইনস্টিটিউট অফ সাইকিক রিসার্চ। খালা, এখানে আমি নামবো। ড্রাইভার, গাড়ি থামাও। গাড়ি না থামলে আমি জানলা দিয়ে লাফ দিয়ে নেমে পড়ব। ড্রাইভার গাড়ি থামালো। রেশমা খালা বললেন, কি ঠিক হলো? তুই আসছিস? পড়ছিলাম হুমায়ুন আহমেদের এবং হিমু বইটির 2য় পর্ব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটি ঘুরে আসতে পারেন, বই বিকেল নামে। কোনো বই পড়ার অনুরোধ থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।